নির্বাচন ব্যবস্থার সংস্কার ও সংবিধান সংশোধন সহ গঠন হচ্ছে 6টি কমিশন। 1 অক্টোবর থেকে কাজ শুরু। 3 মাস পর দলগুলোর সঙ্গে বৈঠক। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। 500 আহত 19,000। লাশ পোড়ানোর ঘটনায় ট্রাইব্যুনালে 2 অভিযোগ। হত্যার উদ্দেশ্যেই গুলি ছোড়ার প্রমাণ। নির্বাচনের সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করতে চায় না বিএনপি, বললেন আমির খসরু। শহীদ স্মরণে 2 দিনের কর্মসূচি। দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। এবং দুর্গাপূজার সময় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে ভারতীয় মাছ ব্যবসায়ীদের চিঠি। কুমিল্লা সীমান্ত দিয়ে পাচারের সময় 620 কেজি ইলিশ জব্দ, পলাতক জড়িতরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। নির্বাচন ব্যবস্থার সংস্কার ও সংবিধান সংশোধন সহ 6টি কমিশন গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব বঞ্চনা ও অন্যায়ের প্রতিকার করবে অন্তর্বর্তী সরকার। অর্থনীতি সচল রাখতে সবাইকে সহযোগিতার আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, লুটপাট করে বিদেশে পাচার করা অর্থ ফেরানো হবে। গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের বার্তা বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের তাগিদে জাতিকে শক্তিশালী ও আশাবাদী করতে নানা চিন্তা ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। একযোগে কাজে নেমে পড়ার ফলে বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কর্মপরিকল্পনা ও বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যে সমস্ত ভাই বোনেরা তাদের গত 16 বছরের জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা সংবিধান সংশোধন, নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও জনপ্রশাসন সংস্কারের জন্য 6টি কমিশন গঠনের সিদ্ধান্তের কথা জানান। বাংলাদেশের ফ্যাসিজম বা স্বৈরতান্ত্রিক শাসন পুনরাবৃত্তির আশঙ্কা রোধ এবং জনমালিকানা ভিত্তিক কল্যাণমুখী জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে কিছু জাতীয় ভিত্তিক সংস্কার সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে। উক্ত সংস্কার ভাবনার অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা, সুশাসন প্রতিষ্ঠা করা। গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধতার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা আইন নিজের হাতে তুলে না নিতে সবার প্রতি আহ্বান জানান। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না। লুটপাট ও পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগের বিষয়ে প্রধান উপদেষ্টা জানান, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটা ব্যাংকিং কমিশনও গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা স্বৈরাচারী হাসিনা সরকারের অহেতুক কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবায়িত হতে দেখেছি, যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল না, বরং এর সাথে জড়িত ছিল কুৎসিত আমিত্ব এবং বিশাল আকারের চুরি। চলমান এবং প্রস্তাবিত সকল উন্নয়ন প্রকল্পগুলোর যাচাই বাছাই করার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি। পাইপলাইনে থাকা 48 বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক সহায়তা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। মেগা প্রকল্পের নামে লুটপাট বন্ধের পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমানোর লক্ষ্যে রাশিয়া এবং চীন থেকে প্রাপ্ত ঋণের সুদের হার কমানো এবং ঋণের মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ জানানো হয়েছে। অর্থনীতির চাকা সচল রাখতে সব সমস্যা নিয়ে শ্রমিক মালিক উভয় পক্ষের সঙ্গে বৈঠকের কথা জানান প্রধান উপদেষ্টা। আপনারা কারখানা খোলা রাখুন, অর্থনীতির চাকা সচল রাখুন, দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন। আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। জাতির উদ্দেশ্যে ভাষণে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। আমরা সবাইকে বলে দিয়েছি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন। আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়েছে, দৃষ্টি হারিয়েছেন অনেক মানুষ। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শন শেষে একথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রমাণ সংগ্রহ ও তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ছাত্র আন্দোলনে আহতদের খোঁজখবর নিতে যান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বলেন, নিশ্চিত হয়েছে যারা এসেছেন সবাই গানশটে আহত। আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়েছে এমন প্রমাণ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রমাণ হচ্ছে যে এখানে 100% গানশট ইনজুরি এবং সেগুলো করা হয়েছে বুক থেকে উপরের দিকে, মানে উদ্দেশ্যই ছিল হত্যা করা অথবা পার্মানেন্টলি ডিসেবল করে দেওয়া। এ সময় তিনি আরো বলেন, তদন্ত করে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে, দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ন্যায় বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল দ্রুত পুনর্গঠনেরও আহ্বান জানান চিফ প্রসিকিউটর। এই যে এভিডেন্স নিচ্ছি, যে আসামিদের নাম যে আমরা পাচ্ছি, সেগুলোর ব্যাপারে যদি আইনগত পদক্ষেপ নিতে হয় তাহলে দ্রুত ট্রাইব্যুনালকে দরকার, তদন্ত সংস্থায় লোক দরকার, ফুল সুইং কাজ শুরু করার জন্য আমাদের এই জিনিসগুলো তাড়াতাড়ি দরকার। এটা আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো। হাসপাতালের পরিচালক জানান, 28 জন রোগীর চোখ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। প্রথম দিকে আমরা প্রায় 500 জনের উপরে রোগীদেরকে প্রাইমারি আমরা অপারেশন করি, পরবর্তীতে তাদের বিভিন্ন ধাপে অপারেশনের প্রয়োজন হবে। এখন আমরা সেকেন্ড ফেজের অপারেশন করছি এবং এই মুহূর্তে প্রায় লাস্ট 15 ডেজ আমরা প্রায় 160 রোগীদের অপারেশন করেছি। যাদের পুনর্বাসন প্রয়োজন তাদের দ্রুত পুনর্বাসনের জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানান চিফ প্রসিকিউটর। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে নিহত হয়েছেন 700 জন, আহত হয়েছেন প্রায় 19,000। সচিবালয়ের ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকমল হোসেন। সরকার আহতদের যথাযথ চিকিৎসা সহ প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে বলেও জানান তিনি। যারা আহত হয়েছেন তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার আমরা চেষ্টা করছি, এমনকি বিদেশি বিশেষজ্ঞ আমরা এনে কাজ করছি। চোখের এক চোখ বা দুই চোখ হারিয়েছেন আংশিক বা পরিপূর্ণভাবে, এদের সংখ্যা কয়েকশো। তাদেরকে আমাদের ছোট একটা চক্ষু ইনস্টিটিউটে সম্ভব না, বিদেশি বিশেষজ্ঞ দিয়ে আমরা তাদেরকে চেষ্টা করছি। বিমানের মতো কেউ যদি এগিয়ে আসে যে আমরা চিকিৎসার ব্যয়বহুল অংশটা আমরা বহন করব, সেটা আমাদের জন্য সৌভাগ্য। যদি না করে তাহলে যারা খুবই জরুরিভাবে বিদেশে যাওয়া দরকার আমরা ব্যবস্থা করব। সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাড্ডায় সুমন শিকদার হত্যায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে আসামি পক্ষের দাবি, এজাহারে নাম না থাকলেও রাজনৈতিক কারণেই করা হচ্ছে হয়রানি। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেফতার হন তৌফিক ইলাহি। বুধবার বিকেলে ডিবি কার্যালয় থেকে তাকে নেওয়া হয় সিএমএম আদালতে। সেখানে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আদালতে শুনানি শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। অভিযোগ করেন, হত্যার ঘটনা ছাড়াও দেশের বিদ্যুৎ খাতের বিপুল পরিমাণ অর্থ পাচারে শেখ হাসিনার পরামর্শদাতা ছিলেন তৌফিক ইলাহি। তৌফিক ইলাহি এই মামলার সঙ্গে একজন ষড়যন্ত্রকারী এবং হত্যার একজন ষড়যন্ত্র অপরাধের সঙ্গে সে জড়িত। বিদ্যুৎ বিলের যে কার্ড, এই কার্ডের নামে মানুষের, কৃষকের, শ্রমিকের রক্ত শুষে খেয়েছে এই ডক্টর তৌফিক ইলাহি। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বয়স বিবেচনায় আসামির জামিনের আবেদন করা হলেও শুনানিতে তা নামঞ্জুর করেন আদালত। আসামি পক্ষের আইনজীবী বলেন, এজাহারে আসামি হিসেবে নাম না থাকা সত্ত্বেও রাজনৈতিক হয়রানির জন্য রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে নেওয়ার মতন যে গ্রাউন্ডস থাকার কথা সেই গ্রাউন্ডস এই মামলায় নাই। উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং উনি একজন বয়স্ক, ওনার বয়স আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন 82 বছর বয়স্ক। উনি এই ঘটনাস্থানে উপস্থিত ছিলেন না এবং ঘটনা সম্পর্কে কিছু জানতেন না। 2009 সাল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন তৌফিক ইলাহি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ গড়তে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। টাঙ্গাইলের গোপালপুর সুতি বিএম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তপ্ত দুপুরে জাতীয় ও দলীয় পতাকা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ।
সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু সহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে সরকারি সুতি ভিএম উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করা হয়। বুধবার সকাল থেকে জেলা উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে বিদ্যালয় মাঠ। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ থেকে স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো আছে। এখন দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা 17 বছর আন্দোলনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটির একটি অংশ অর্জন করতে সক্ষম হয়েছি স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে। পরবর্তী অংশ কি? পরবর্তী অংশ হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা করা। এদিকে সিলেট নগরীর যতুরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তোরাবের পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ভারত বাংলাদেশের অপরাধীদের আশ্রয় দেয়, কিন্তু সীমান্তে এদেশের মানুষকে হত্যা করছে। ওবায়দুল হক, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। গাজীপুরে অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন সচল থাকলেও আজও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। কারখানার গোডাউনে আগুন দেওয়ার পর ফায়ার সার্ভিসের গাড়িও ভাঙচুর করেছেন বিক্ষোভধরা। এদিকে সাভারে শ্রমিকরা কারখানায় প্রবেশ করেও কাজ না করে বেরিয়ে আসে। নিরাপত্তা সংখ্যায় বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রাজিবুল হাসান রাজীব ও মুজাফর হোসেন জয়ের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বছর কাজ করলেও ৬০০০ টাকা বেতন, ১ টাকা বেতন মানে না। আমাদের হচ্ছে ন্যায্য বেতন আমরা পাই না, এর জন্যই আন্দোলনে আমরা নামছি। এর আগে সকালে বেশিরভাগ শ্রমিক নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়াই স্বাভাবিক রয়েছে অধিকাংশ পোশাক কারখানার উৎপাদন। তবে নিরাপত্তার কথা ভেবে বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিন সাভারের ইপিজেড সহ অধিকাংশ কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। তবে বেশ কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা প্রবেশ করেও কাজ না করে বেরিয়ে আসেন। এদিকে সহিংসতা ও অস্থিতিশীল পরিবেশ বিবেচনায় হামিম গ্রুপের ৬টি সহ অন্তত ২০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি মোতায়েন রয়েছে সেনাবাহিনীও। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। শিল্প কারখানায় ভাঙচুর সহ ধ্বংসাত্মক কাজে বিদেশিদের এজেন্টরা জড়িত এমন অভিযোগ করে দেশের অর্থনীতি এগিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে টেক্সটাইল শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিটিএমইএ। দেশের স্পিনিং মিলগুলোকে বাঁচাতে সড়ক পথে সুতা আমদানি বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি। এদিকে শ্রমিকদের বকেয়া ভাতা পরিশোধ সহ কমিটি গঠন করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। স্থানীয় পোশাক শিল্পের কাপড় ও সুতার যোগান দিয়ে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বস্ত্র খাত। অথচ বর্তমানে গ্যাস বিদ্যুতের তীব্র সংকটে এ খাতের উৎপাদন নেমে এসেছে সক্ষমতার অর্ধেকে। এমন দাবি করে বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিটিএমইএ নেতারা তুলে ধরেন কিভাবে ভুল জ্বালানি নীতির বলি হয়েছে দেশের শিল্প খাত। ইন্ডিয়া এবং চায়নাতে এখনো তাদের প্রাইম সোর্স অফ ইলেকট্রিসিটি কোল। সেখানে আমি কেন নিজের কোল রেখা আমি আমার প্রাইম সোর্স অফ ইলেকট্রিসিটি জেনারেশন করে রাখছি ফুয়েল বেসড, লিকুইড ফুয়েল বেস, যেটার জেনারেশন কস্ট সবচেয়ে বেশি। বুধবার রাজধানীর পান্থপথে বিটিএমই কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বাজার প্রতিযোগিতায় দেশের বস্ত্র খাতকে টিকিয়ে রাখতে ভারত থেকে সড়ক পথে সুতা আমদানি বন্ধের দাবি জানায় সংগঠনটি। আমি অনুরোধ করব কিছুদিনের জন্য যাতে সি পোর্ট, যে পর্যন্ত আমাদের বর্ডারটা সুরক্ষিত না হয়, ল্যান্ড পোর্টে যাতে সুতা আমদানি আপাতত বন্ধ থাকে। এ সময় সংগঠনটি জানায় বর্তমান শিল্প অস্থিরতার জন্য শ্রমিকরা দায়ী নয়, বিদেশিদের ষড়যন্ত্রের অংশ হিসেবে শিল্পাঞ্চলে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে তাদের এজেন্টরা। তবে এভাবে চলতে থাকলে দিন শেষে বড় মাসুল গুনতে হবে বলেও শঙ্কা শিল্পোদ্যোক্তাদের। আমাদের দেশের ওয়ার্কাররা কিন্তু খুবই শান্তিপ্রিয়। এখন যেটা সাম্প্রতিককালে হচ্ছে, এটা একটা বহিরাগত চক্রের মধ্যে আমরা পড়ে আছি। আমরা যদি সহসা এটাকে ঠিক রিপেয়ার করতে না পারি, আমাদের হাত থেকে অর্ডার ছুটে যাবে। এ সময় শিল্প সহায়ক নীতির পাশাপাশি টিকে থাকার জন্য প্রণোদনার দাবি জানান সংগঠনটির সভাপতি। আমাদের ইমিডিয়েট সাপোর্ট দরকার, আমাদের ব্যাংকিং ফ্যাসিলিটি দরকার, আমাদের আনরেস্ট, এগুলো সবই কন্ট্রোলে আনতে হবে সরকারকে। এবং সরকার আমাদের থেকে কী চায়, আমরা ওনাদের সাথে ডায়লগ করতে চাই। এদিকে সচিবালয়ে এক সভা শেষে শ্রমিক অভিযোগ পর্যালোচনায় একটি কমিটি গঠন করার কথা জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে
জনসম্পৃক্ততা বাড়ানো এবং যথাসম্ভব মাঠ পর্যায়ে পরিদর্শন করে সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে পুনরায় দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরুর আশ্বাসও দেন তিনি। মজুরি বৃদ্ধি করা হয়েছিল। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনওয়াজ পারভেজের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীদের একাংশ। বুধবার তিতাস ভবনে সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় সংস্থাটির জেনারেল ম্যানেজার হেলাল উদ্দিন তালুকদার বলেন, তিতাসের পুরো পরিবারকে চোর আখ্যায়িত করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান। অথচ গত 15 বছরে পেট্রোবাংলায় তিতাসের নিয়োগ নিয়ন্ত্রণ করেছে। সংবাদ সম্মেলনের আগে নিজেদের মধ্যে বৈঠকে বসেন তিতাস গ্যাসের কর্মকর্তারা। সেখানে ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ বাতিলের দাবি তোলা হয়। কর্মকর্তারা বলেন, ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ হয় পেট্রোবাংলা থেকে, আর দুর্নীতির দায় চাপানো হয় তিতাসের ওপর। চেয়ারম্যান সাহেব সরাসরি আমাদের এই সার্টিফিকেটের চোর হিসাবে সে আখ্যায়িত করেছে এবং এই চোর হিসাবে আখ্যায়িত করাতে আমাদের তিতাস গ্যাসের পরিবার সবাই আক্রান্ত হয়েছে। নিয়োগ দেয় ওনারা সব কিছু করতে কাজ করায়, সব কিছু ঘরে আমরা তুলি, অথচ আমাদের তিতাস গ্যাসের লোকজন সবাই এটা সাফার করতেছে। পেট্রোমহলা তিতাস গ্যাস দুইটা সংস্থা, এখানে যেহেতু তাদের ভিতরে একটা মানে মত পার্থক্য তৈরি হয়েছে, এটাকে নিরসনের জন্য তার চেয়ে একটা হায়ার বডি লাগবে। তো হায়ার বডি মানে হলো মিনিস্ট্রি। যদি মিনিস্ট্রির পক্ষ থেকে আমাদেরকে দুই পক্ষ বসায় তাহলে আমরা এটা আলোচনা করব। সংবাদ। দুর্গাপূজার সময় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে ভারতের মাছ ব্যবসায়ীরা। ইলিশ রফতানির কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। তারা জানান, গত 5 বছর তৎকালীন সরকার দুর্গাপূজার সময় একটি নির্দিষ্ট পরিমাণ ইলিশ মাছ ভারতে রফতানির অনুমতি দেয়। তবে এবার রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের ইলিশ নিয়ে ভারতীয়দের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এদিকে বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুমিল্লা ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে পাচারের সময় 895 কেজি ইলিশ জব্দ করেছেন বাহিনীর সদস্যরা। বিএনপি কোনো নাশকতামূলক কাজে যুক্ত নয় দাবি করে যুবদলের সভাপতি বলেছেন, দলের কেউ থানা পুলিশের ওপর হামলা করেনি। যারা যুবদল করেন না তাদেরও যুবদল বলে প্রচার করে বিএনপির ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবদলের ঢাকা বিভাগীয় মতবিনিময় সভায় এসব কথা বলেন সভাপতি আব্দুল মোনায়েম। ছাত্র জনতার আন্দোলনে বিএনপির অবদান খাটো করে দেখার সুযোগ নেই বলেও বক্তব্যে উল্লেখ করেন এই নেতা। বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়ে জনগণের সামনে যুবদলের মান ক্ষুণ্ণ না করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান যুবদল সভাপতি। আমাদের উপর মিডিয়া ট্রায়াল করবেন না। যেই ছেলেটা যুবদল করে না তাকেও আপনারা অনেক মিডিয়া যুবদল বলছে। এটা আমাদের উপর ইনজাস্টিস হচ্ছে। বিএনপির কোনো নেতাকর্মী কোনো থানা পুলিশ ফাঁড়ি আক্রমণ করে নাই। আজকে আপনারা এককভাবে এই আন্দোলনের কৃতিত্ব নিতে চাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন হল বন্ধ করে দিল তখন আন্দোলন করলো কারা? প্রাইভেট ইউনিভার্সিটি, সাধারণ ছাত্র জনতা, কাঁধে কাঁধ মিলিয়ে অভিভাবকরা রাস্তায় নেমে গিয়েছে। আজকে তাদেরকে কি আমরা কি খাটো করে দেখতে পারি? আমাদের অবদানকে বিএনপি এবং বিএনপি পরিবারের আমাদের অঙ্গ সংগঠনের যেই ভূমিকা ছিল সেটাকে খাটো করে দেখবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করলেন সবচেয়ে আলোচিত ও সমালোচিত পরিচালক খালেদ মাহমুদ সুজন। বিসিবিতে নিজেই পদত্যাগপত্র জমা দেন সাবেক এই অধিনায়ক। সাবেক বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন দায়িত্ব ছাড়ার পর বড়সড় রদবদল আসে ক্রিকেট বোর্ডে। সরে দাঁড়ান বেশ কয়েকজন পরিচালক। গুঞ্জন ওঠে পরিচালকের পদ ছাড়বেন দেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও। শেষ পর্যন্ত সত্যি হলো সেটাই। লম্বা সময় ধরে বিসিবির একাধিক কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুজন। এছাড়া বিভিন্ন সময়ে টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালীন কোচ ও টিম ম্যানেজারের ভূমিকাতেও দেখা গেছে তাকে। দায়িত্বে থাকাকালীন ক্লাব পরিচালনায় সিন্ডিকেট, কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো সহ বিস্তর অভিযোগ রয়েছে সুজনের বিরুদ্ধে। তবে তিনি গেম ডেভেলপমেন্টের দায়িত্বে থাকাকালীনই অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
নির্বাচন ব্যবস্থার সংস্কার ও সংবিধান সংশোধন সহ গঠন হচ্ছে 6টি কমিশন। 1 অক্টোবর থেকে কাজ শুরু। 3 মাস পর দলগুলোর সঙ্গে বৈঠক, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেশ। এবং নির্বাচনের সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করতে চায় না বিএনপি, বললেন আমির খসরু। শহীদ স্মরণে 2 দিনের কর্মসূচি। দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।